যদি আমি সত্যি এত বড় বোঝা হয়ে থাকি তাহলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কিন্তু রাকিব, আমার গায়ে তুমি আর কখনো হাত তুলবে না। আমার নিজের ছেলে যখন তার স্ত্রী রিমার সামনে আমাকে থাপ্পড় মারল, তখন শেষমেশ এই কথাটুকুই আমি বলতে পেরেছিলাম। আমার নাম রওশনারা বেগম। আমার বয়স 61 বছর। সারা জীবন আমি বিশ্বাস করে এসেছি যে সন্তানের জন্য একজন মাকে সবকিছু মুখ বুজে সহ্য করতে হয়। আমি অনিদ্রা, ঋণ, অসুস্থতা, অবহেলা আর নীরবতা সবই সহ্য করেছি। কিন্তু ঢাকার এক মধ্যবিত্ত কলোনির বাড়িতে কাটানো সেই রাতে আমি বুঝেছিলাম সবকিছু সহ্য করার নামই সবসময় ভালোবাসা নয়। মাঝে মধ্যে এটা স্রেফ নিজেকে ধ্বংস হতে দেওয়ার সামিল। রাকিব সেদিন বাড়ি ফিরেছিল ভীষণ মেজাজ খারাপ করে, যা সে প্রায় করত। আমাকে একটা সম্ভাষণ পর্যন্ত না জানিয়ে সে টেবিলের উপর চাবিগুলো ছুঁড়ে মারল। তার পেছন পেছন ঘরে ঢুকলো তার স্ত্রী রিমা। তার নখগুলো সদ্য ম্যানিকিউর করা, মাথার উপর চশমাটা তোলা, আর মুখে সেই চেনা কৃত্রিম হাসি, যা সে আমাকে ছোট দেখানোর জন্য সবসময় ব্যবহার করত। আমি ডাল ভাত আর গরুর মাংস রান্না করেছিলাম, যা রাকিবের ছোটবেলা থেকেই খুব প্রিয়। ভেবেছিলাম একটা শান্তিময় রাতের খাবার হয়তো পরিস্থিতিটা কিছুটা ভালো করবে। আমি কত বড় বোকা ছিলাম। সবকিছুর শুরু হয়েছিল রান্নাঘরের একটা লিক হওয়া জলের কল নিয়ে। রাকিব, কাল আমাদের একজন প্লাম্বার ডাকা উচিত। কলটা ঠিকমতো বন্ধ হচ্ছে না। আমি সাবধানে বললাম। ও একটা শুকনো উপহাসের হাসি হাসল। আর টাকাটা আসবে কোথা থেকে মা? তোমার টাকা? ও আচ্ছা, দুঃখিত। তোমার তো কোনো টাকাই নেই। আমি থাকতে দিয়েছি বলেই তুমি এখানে আছো। রিমা নিজের হাসিটা লুকানোর জন্য নিচের দিকে তাকালো। আমি খুব লজ্জিত বোধ করলাম, কিন্তু একই সাথে আমার ভীষণ রাগও হলো। কারণ সেই বাড়িটা রাকিবের ছিল না, ওটা ছিল আমার। আমার প্রয়াত স্বামী আব্দুস সালামের সাথে যে ফ্ল্যাটটিতে আমি থাকতাম, সেটি বিক্রি করে আমি এই বাড়িটা কিনেছিলাম। রাকিব আমাকে বুঝিয়েছিল যেন আমি সব কাগজপত্র গোছিয়ে নিই, যাতে পরে উত্তরাধিকার নিয়ে কোনো ঝামেলা না হয়। আমরা কিছু কাগজে স্বাক্ষর করেছিলাম ঠিকই, কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে সেই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া কখনোই সম্পূর্ণ করা হয়নি। আসল কাগজপত্রগুলো এখনও আমার নামেই ছিল, যা আমার আলমারির ভেতরের একটা নীল ফোল্ডারে রাখা ছিল। এই বাড়িটা এখনও তোমার হয়ে যায়নি, আমি উত্তর দিলাম। রাকিবের মুখের ভাব মুহূর্তের মধ্যেই বদলে গেল। সে আচমকা চেয়ারটা পেছনে ঠেলে উঠে দাঁড়ালো। তুমি কি বললে? বললাম যে নিজের বাড়িতে আমার সাথে একজন চাকরের মতো ব্যবহার করবে না। রিমা দুহাত বুকের উপর বেঁধে বলল, ও আন্টি, দয়া করে আবার শুরু করবেন না। আপনি সবসময় নিজেকে ভুক্তভোগী সাজাতে ভালোবাসেন। রাকিব আমার এত কাছে এগিয়ে এলো যে আমি তার মুখে অ্যালকোহলের গন্ধ পাচ্ছিলাম। আমি তোমাকে আশ্রয় দিয়েছি, খাবার দিয়েছি, সঙ্গে রেখেছি। আর তুমি আমার মুখে মুখে কথা বলছো? আমি তোমাকে জীবন দিয়েছি রাকিব। সেই থাপ্পড়টা যেন আমার ফুসফুস থেকে সমস্ত বাতাস কেড়ে নিল। কষ্টটা শুধু সেই আঘাতের জন্য ছিল না, কষ্টটা ছিল ওকে দেখে, আমার সেই সন্তান যে ছোটবেলায় বাজি ফাটলে ভয়ে আমার পেছনে এসে লুকাতো। সে আজ আমার দিকে চরম অবজ্ঞা নিয়ে তাকিয়ে আছে। কাকে সম্মান করতে হয় তা আগে শেখো, ও বলল। এরপর একের পর এক আঘাত আসতে লাগলো। কতবার মেরেছিল আমি জানি না। মীরা কিছু করেনি, উল্টো সে তার ফোনে এই ঘটনার কিছুটা অংশ রেকর্ড করতে করতে বলছিল, ওকে বুঝতে যাও, এই বাড়িটা আসলে কে চালায়। রাকিব যখন ক্লান্ত হয়ে গেল তখন সে আমাকে না ছোঁয়া ডাল ভাতের থালার পাশে রেখে চলে গেল। আমার গাল জ্বলছিল, ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছিল, আর আমার ভেতরে কিছু একটা যেন সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিল। ওদের সামনে নাকি দিয়ে আমি নিজের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে আলমারিটা খুললাম এবং সেই নীল ফোল্ডারটি বের করলাম। সেখানেই ছিল সেই দলিল, আমার পুরো নাম, আমার বাড়ি। আমার হাত কাঁপছিল, তবে তা ভয়ে নয়, এক দৃঢ় সংকল্পে। পরের দিন সকালে রাকিব আর রিমা এমনভাবে কাজে চলে গেল যেন কিছুই হয়নি। আমি আমার ব্যাগটা নিলাম, ভেতরে কাগজপত্রগুলো রাখলাম এবং আমার স্বামীর এক পুরনো বন্ধু অ্যাডভোকেট মাহবুব হকের সাথে দেখা করতে গেলাম। আমার মুখ দেখে তিনি খুব বেশি প্রশ্ন করলেন না। রওশন, বলো, তোমার কি প্রয়োজন? তিনি বললেন। আমি দলিলটা তার টেবিলের উপর রাখলাম। আমি বাড়িটা বিক্রি করতে চাই, আজই। তিনি কাগজপত্রগুলো পড়লেন, চশমাটা ঠিক করলেন এবং আমার দিকে তাকালেন। আইনগতভাবে এটি এখনো তোমারই বাড়ি। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। তাহলে আমি চাই আজ রাতে রাকিবও যখন বাড়ি ফিরবে তখন সে যেন আর এ বাড়িতে ঢুকতে না পারে, এবং বহু বছরের মধ্যে এই প্রথমবার নিজেকে বাঁচানোর জন্য আমি কারো অনুমতির তোয়াক্কা করলাম না।
দুপুরের মধ্যে অ্যাডভোকেট মাহবুব হক ধানমন্ডির একজন নোটারি আর ওই এলাকার সম্পত্তি কিনতে আগ্রহী এক দম্পতির সঙ্গে যোগাযোগ করে ফেললেন। ক্রেতা ছিলেন রহমান দম্পতি। গত কয়েক মাস ধরে তারা একটা বাড়ি খুঁজছিলেন, যাতে তাদের মেয়ে তার কর্মস্থলের কাছাকাছি থাকতে পারে। তারা নগদ টাকায় মূল্য পরিশোধ করছিলেন। এমনকি আমি যখন দাম কিছুটা কমাতে রাজি হলাম, তখনও তারা খুব বেশি প্রশ্ন করেনি। আপনি কি নিশ্চিত, রওশনাপা? কাগজপত্রে সই করার সময় মিসেস রহমান জিজ্ঞেস করলেন। আমি নোটারি অফিসের কাচের জানালায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালাম। ফোলা মুখের এক 61 বয়সী নারী, কিন্তু চোখ দুটোতে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সতর্কতা আর চেতনা। আমি এর আগে কখনো এতটা নিশ্চিত ছিলাম না। আমি সই করে দিলাম। আমার নামের প্রতিটি স্ট্রোক যেন এক একটি শিকড় ভাঙার মতো মনে হচ্ছিল। সেদিন বিকেলেই আমি বাড়ির চাবি তাদের হাতে তুলে দিলাম। বাড়িতে আসবাবপত্র আছে, আপনাদের যা ইচ্ছে রাখতে পারেন। আমি আর ওখানে ফিরে যাচ্ছি না। অ্যাডভোকেট মাহবুবুল হক আমার সঙ্গে ব্যাংক পর্যন্ত গেলেন। আমি টাকার একটা অংশ নতুন একটা অ্যাকাউন্টে জমা করলাম, আর একটা অংশ সরিয়ে রাখলাম ঢাকার একটি নারী আশ্রয় কেন্দ্রে দান করার জন্য, যা পারিবারিক সহিংসতার শিকার নারীদের সাহায্য করে। আমি চাইনি আমার কষ্টের শেষটা শুধু প্রতিশোধের মাধ্যমেই হোক। আমি চেয়েছিলাম এটাকে এমন কিছুতে রূপান্তর করতে যা আসলেই কোনো অর্থ বহন করে। এরপর আমি রাজশাহীর একটা বাসের টিকিট কাটলাম। আমার বন্ধু সালমা, যে আমার মতোই একজন বিধবা, আমাকে বহুবার বলেছিল, যখনই তুমি নতুন করে জীবন শুরু করতে চাইবে, মনে রাখবে এখানে তোমার জন্য সবসময় একটা ঘর খোলা আছে। আমি কখনো ভাবিনি যে আমি সত্যি একদিন তার এই প্রস্তাবে হ্যাঁ বলবো। সন্ধ্যে 6:30টার দিকে আমার ফোনটা অনবরত কাঁপতে শুরু করলো। রাকিব, রিমা, আবার রাকিব। আমি ফোন ধরলাম না। এরপর মেসেজ আসতে শুরু করলো। মা, তুমি এটা কি করলে? বাড়ির ভেতরে অন্য মানুষজন ঢুকেছে, চাবি দিয়ে তালা খুলছে না। তুমি আমার জীবনটা ধ্বংস করে দিচ্ছ। এরপর রিমার কাছ থেকে একটা মেসেজ এলো। তুমি একটা পাগল বলি, এর জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে। আমি ফোনটা বন্ধ করে দিলাম। বাসে বসে পেছনের শহরটা যখন আস্তে আস্তে দূরে হারিয়ে যাচ্ছিল, তখন শেষমেশ আমি কেঁদে ফেললাম। বাড়ির জন্য নয়, আসবাবপত্রের জন্যও নয়। আমি কেঁদেছিলাম সেই মাটার জন্য, যে আমি নিজেই ছিলাম। সেই নারীটির জন্য, যে পরিবারকে রক্ষা করার অন্ধবিশ্বাসে দিনের পর দিন এত অপমান মুখ বুজে সহ্য করে গেছে। মধ্যরাতে সালমা আমাকে একটা দীর্ঘ আলিঙ্গনে গ্রহণ করলো। তোমার এই অবস্থা কে করেছে? উত্তর দিতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো। আমার ছেলে। সে আর কিছু বলল না। আমাকে ঘরের ভেতরে নিয়ে গেল, দারুচিনি চা বানিয়ে দিল, এবং আমি ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত আমাকে মন ভরে কাঁদতে দিল। পরের দিনগুলো খুব অদ্ভুত লাগছিল। আমি প্রায় চমকে ঘুম থেকে উঠে পড়তাম। ভাবতাম এই বুঝি রাকিবের চিৎকার শুনতে পাব, কিন্তু সালমার বাড়িতে কেবল পাখিদের ডাক, দূরের মসজিদের আজান, আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ফেরিওয়ালাদের হাঁকডাক ছাড়া আর কিচ্ছু ছিল না। এক সপ্তাহ পর আমি রাজশাহীর কাছে একটা ছোট বাড়িসহ সামান্য এক টুকরো জমি কিনলাম। সেখানে বাগান বিলাসে ঘেরা একটা উঠোন, দুটো লেবু গাছ আর শাকসবজি চাষ করার মতো যথেষ্ট জায়গা ছিল। বাড়িটা জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু ওটা ছিল আমার, একান্তই আমার। কয়েক দশকের মধ্যে এই প্রথমবার আমি নিজের পছন্দ মতো পর্দার কাপড় বেছে নিলাম। নীল রঙের সিরামিকের প্লেট কিনলাম, একটা আরামদায়ক চেয়ার, ধনের বীজ, ছোট ছোট কিছু জিনিস যা আমাকে মনে করে দিচ্ছিল যে আমি এখনো বেঁচে আছি, আমার একটা অস্তিত্ব আছে। তারপর একদিন রাকিব এসে হাজির হলো। এক বিকেলে যখন সালমার আমি চা খাচ্ছিলাম, তখন বাইরে একটা গাড়ি এসে থামলো। রাকিব গাড়ি থেকে নেমে এলো। উস্কো খুস্কো চুল, দাড়ি, গায়ে কুচকানো ময়লা জামা কাপড়। ওকে দেখে সম্পূর্ণ অন্য একজন মানুষ মনে হচ্ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তোমার ওর সঙ্গে দেখা করার কোনো দরকার নেই, সালমা বলল। কিন্তু আমি তবুও বাইরে গেলাম। রাকিব আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে আছে। মা, আমি হাত তুললাম। আমাকে ওই নামে ডাকবে না। সে ঢোক গিলল। আমাকে ক্ষমা করে দাও, আমি মাতাল ছিলাম। রিমা আমাকে উস্কে দিয়েছিল। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। তুমি ওর সামনে আমাকে আঘাত করেছ, আর ও হেসেছে। আমি জানি না রাকিব, তুমি জানো না। যদি জানতে, তাহলে তুমি এখানে একটা বাড়ির খোঁজ করতে আসতে না। তুমি এখানে আসতে
কোনো কিছুর প্রত্যাশা না করেই কেবল ক্ষমা চাইতে। ওর মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল। আসল কারণটা এবার সামনে বেরিয়ে এলো। আমি গাড়িতে ঘুমাচ্ছি। রিমা কুমিল্লায় তার বাবা মায়ের কাছে চলে গেছে। কাজে না যাওয়ার কারণে আমার চাকরিটাও চলে গেছে। আমার কাছে এখন আর কিচ্ছু নেই। তোমার বয়স ৩৯ বছর। তোমার স্বাস্থ্য ভালো আছে, দুটো হাতও আছে। নতুন করে শুরু করো। ঠিক এইভাবে তুমি আমাকে এভাবে রাস্তায় ফেলে চলে যাবে? তুমি সে রাতে আমাকে মাতৃহীন করে দিয়েছো রাকিব। কারণ তোমার করা সবকিছু যে নারী এতকাল ক্ষমা করে এসেছে, সে আর বেঁচে নেই। ওর চোখ দুটো শক্ত হয়ে উঠল। তুমি একটা খারাপ মা। এই কথাগুলো একসময় হয়তো আমাকে ভেঙে চুরমার করে দিত, কিন্তু এখন আর নয়। আর তুমি ছিলে একটা খারাপ ছেলে। পার্থক্য শুধু একটাই, আমি এখন আর তোমার অন্যায়কে প্রশ্রয় দেওয়া বন্ধ করে দিয়েছি। রাগিব আরও এক ধাপ এগিয়ে এলো। আমি তোমার বিরুদ্ধে মামলা করব। আমি বলবো, যখন তুমি বাড়িটা বিক্রি করেছিলে তখন তোমার মানসিক অবস্থা ঠিক ছিল না। আমি আমার বাড়ি ফেরত নেবই। ওটা কখনোই তোমার বাড়ি ছিল না। সালমা পেছন থেকে হাত দিয়ে ফোনটা উঁচিয়ে ধরে বেরিয়ে গেল। আমি ইতিমধ্যেই পুলিশকে ফোন করেছি। রাকিব, তোমার এখন চলে যাওয়া উচিত। সে চরম ঘৃণা নিয়ে আমাদের দিকে তাকালো, তারপর গাড়িতে উঠে ধুলো উড়িয়ে চলে গেল। সেদিন রাতে অ্যাডভোকেট মাহবুবুল হক আমাকে ফোন করেছিলেন। চিন্তা করবেন না, আইনগতভাবে তার আর কোনো সুযোগ নেই, কিন্তু সাবধানে থাকবেন রওশন আপা। একটা মরিয়া মানুষ কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমি ঠান্ডা হাতে ফোনটা রেখে দিলাম। আমি ভেবেছিলাম বাড়িটা বিক্রি করে দেওয়াটাই বুঝি শেষ পরিণতি ছিল, কিন্তু আমি এখন বুঝতে শুরু করলাম যে রাকিব হয়তো এখন আমার অবশিষ্ট একমাত্র জিনিসটা ধ্বংস করার জন্য চেষ্টা করতে পারে। সেটা হলো আমার শান্তি। কয়েক মাস কেটে গেল। রাকিব কখনোই কোনো মামলা দায়ের করেনি। কোনো আইনজীবী তার কেস লড়তে রাজি হননি। রিমা ওর কখনো ফিরে আসেনি। অ্যাডভোকেট মাহবুবুল হকের কথা অনুযায়ী সে তার বাবা মায়ের বাড়ি চলে গেছে এবং পরে অন্য পুরুষের সাথে দেখা করা শুরু করেছে। এদিকে আমার এই ছোট ঘরে আমি নিজের মতো করে বিকশিত হতে লাগলাম। আমি বাড়ির উঠোনে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো আর লাউ চাষ করলাম। আমি আমার প্রতিবেশী মিস্টার ভাটিয়া এবং মিসেস কাপুরের সাথে বন্ধুত্ব করলাম। তারা এক দম্পতি যারা আমার জন্য গরম রুটি নিয়ে আসতেন এবং আমাকে ঘরে তৈরি আচার বানানো শিখিয়েছিলেন। আমি সেই আশ্রয় কেন্দ্রতেও যাওয়া শুরু করলাম যেখানে আমি টাকা অনুদান দিয়েছিলাম। এটার নাম ছিল নয়ই শুরুয়াত হোম। সেখানে আমার সাথে এমন কিছু নারীর দেখা হলো যাদের জীবনের গল্প ছিল ঠিক আমারই মতো। বাবার কাছে নির্যাতিত হওয়া মেয়ে, দাম্পত্যের বেড়াজালে বন্দি স্ত্রী এবং প্রাপ্তবয়স্ক ছেলেদের দ্বারা অপমানিত হওয়া মায়েরা, যারা মূলত তাদের মায়ের পেনশন এবং জীবন নিয়ন্ত্রণ করত। তাদের মধ্যে একজন ছিলেন সায়রা বেগম, যার বয়স ছিল ৭৪ বছর। তার ছেলে তার গহনা বিক্রি করে দিয়েছিল, এমনকি তার ফোন কলও নজরে রাখত। আমি আশ্রয় কেন্দ্রের লিফলেটে আপনার গল্প পড়েছি। একদিন তিনি আমাকে বললেন, আপনি যদি সব ছেড়ে আসতে পারেন তবে আমিও পারব। সেই একটি বাক্য আমার ভেতরের কিছু একটা বদলে দিল। আমি আমার গল্প লিখতে শুরু করলাম, কোনো ক্ষোভ বা ঘৃণা থেকে নয়, বরং সত্যের সাথে। আমি এটার নাম দিলাম দ্য হাউস দ্যাট বিকেম মাই এগেইন, যে বাড়িটি আবারও আমার হলো। জয়পুরের একটি ছোট প্রকাশনা সংস্থা এটি প্রকাশ করে। কেউ খুব একটা আশা করেনি, কিন্তু বইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করলো। নারীরা মন্তব্য করতে লাগলো, এটি শেয়ার করতে লাগলেন এবং তাদের বোন, খালা, ফুপু ও বন্ধুদের ট্যাগ করতে লাগলেন। এটি আমার মায়ের সাথে ঘটেছিল, এটি আমার সাথেও ঘটছে। আমরা যা বলতে পারি না তা মুখে ফুটিয়ে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। ৬ মাস পরে মধ্য জয়পুরের একটি বইয়ের দোকানে এই বইটি সবার সামনে তুলে ধরার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হলো। আমি কিছুটা নার্ভাস ছিলাম। পরনে ছিল একটি নতুন নীল রঙের পোশাক। হাত দুটো ভয়ে ঘেমে যাচ্ছিল। কিন্তু যখন আমি ঘরটি নারীদের দিয়ে পরিপূর্ণ দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমার কষ্টটা এখন আমার শুধু একার নয়। অনুষ্ঠানের শেষে যখন বেশিরভাগ মানুষ চলে গেল, আমি দরজার কাছে রাকিবকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার বুকটা ধড়ফড় করে উঠল। সে কিন্তু আক্রমণাত্মক ছিল না। তাকে বেশ রোগা দেখাচ্ছিল, চুলগুলো ছোট করে ছাঁটা ছিল, আর তার চোখে এমন কিছু একটা ছিল যা আমার চেনা ছিল না। সেটি হলো লজ্জা। সালমা, যে আমার সাথে এসেছিল,
সে সাথে সাথেই তর্ক উত্তেজিত হয়ে উঠল। তুমি কি চাও আমি তাকে চলে যেতে বলি? না, আমি বললাম আমি এটা সামলাতে পারবো। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। হ্যালো, রাকিব। তার হাতে বইটির একটি কপি ছিল, যার পাতাগুলোতে অনেক দাগানো ছিল। আমি এটা 3বার পড়েছি। সে শান্ত গলায় বলল, প্রথমবার আমার রাগ হয়েছিল, দ্বিতীয়বার আমার লজ্জা লাগছিল, আর তৃতীয়বার আমি বুঝতে পেরেছি। আমি কোনো উত্তর দিলাম না। আমি এখানে কোনো বাড়ি, টাকা বা তুমি আগে যেভাবে আমার মা ছিল সেভাবে ফিরে পেতে আসিনি। আমি শুধু ক্ষমা চাইতে এসেছি, সেই মারধরগুলোর জন্য, ওই কথাগুলোর জন্য, রিমাকে তোমাকে দেখিয়ে হাসার সুযোগ দেওয়ার জন্য, আর তোমার জীবনটা আমার এই ভুলে বিশ্বাস থাকার জন্য। সে একটি খাম বের করলো। আমি কিছু টাকা জমাচ্ছিলাম, খুব বেশি নয়, তবে আমি তোমার কাছ থেকে যা যা কেড়ে নিয়েছি তাই একটু একটু করে ফেরত দেওয়া শুরু করতে চাই। আমি খামটার দিকে তাকালাম। আমার তোমার টাকার প্রয়োজন নেই। সে মাথা নিচু করল। আমি জানি এটা নয় শুরুয়াত হোমের দান করে দাও, সেখানে এটা আরও বেশি কাজে লাগবে। সে মাথা নাড়ল। আমি দেব। আমাদের মধ্যে নীরবতা দীর্ঘায়িত হলো। আমি নিজের ভেতরে রাগ, ভয় কিংবা মায়া খুঁজছিলাম, কিন্তু তার বদলে অন্য কিছু খুঁজে পেলাম। তা হলো দূরত্ব, একটি শান্ত দূরত্ব। আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি। সে বলল, আমি আশা করি না যে তুমি আমাকে ক্ষমা করবে, সেটাই ভালো, কারণ আমি জানি না কখনো আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা। তার চোখ অশ্রু সজল হয়ে উঠল, কিন্তু সে আর জোর করল না। আমি শুধু তোমাকে ভালো থাকতে দেখতে চেয়েছিলাম। আমি ভালো আছি, এবং এটাই সত্যি ছিল। রাকিব আমাকে জড়িয়ে না ধরে চলে গেল। আমিও তাকে আটকাইনি। কিছু ক্ষত মিলিয়ে যাওয়ার পর পুনর্মিলন বা বোঝাপড়ার প্রয়োজন হয় না। মাঝে মাঝে এটাই যথেষ্ট যে সেগুলো থেকে আর রক্তক্ষরণ হচ্ছে না। 1 বছর পর আমার 63তম জন্মদিনে আমি কোনো প্রেরকের নাম ছাড়া একটি পার্সেল পেলাম। ভেতরে ছিল একটা পুরনো হাতঘড়ি, আমার নানির সোনার ঘড়ি, যেটা বাড়ি থেকে চলে আসার সময় আমি হারিয়ে ফেলেছি বলে ভেবেছিলাম। সাথে একটা ছোট চিরকুট ছিল, এটি তোমার জিনিসপত্রের মধ্যে পেয়েছি, এটা তোমার কাছে থাকা উচিত ছিল। সবকিছুর জন্য দুঃখিত, রাকিব। আমি ঘড়িটি আমার হাতে পড়লাম এবং কেঁদে ফেললাম। তার জন্য নয়, নিজের জন্য। সেই মেয়েটির জন্য যে আমি একসময় ছিলাম, সেই স্ত্রীর জন্য যে তার স্বামীকে হারিয়েছিল, সেই মায়ের জন্য যে অনেক সহ্য করেছে, এবং সেই নারীর জন্য যে অবশেষে নিজের জীবনকে বেছে নিয়েছে। আমি বুঝতে পারলাম যে ন্যায় বিচার সবসময় চিৎকার, পুলিশ বা নাটকীয় শাস্তির মাধ্যমে আসে না। মাঝে মাঝে এটি তখনই আসে যখন একজন নারী পেছনের দরজা বন্ধ করে দেয়, যা তার নিজের যা বিক্রি করে দেয়, একটি ছোট ব্যাগ নিয়ে বাসে উঠে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে তার এখনও বেঁচে থাকার অধিকার আছে। রাকিব আমার থেকে অনেক দূরে গিয়ে নতুন করে শুরু করলো, আর আমি নিজের খুব কাছাকাছি এসে নতুন করে বাঁচা শুরু করলাম। এবং আমি যদি কিছু শিখে থাকি, তবে তা হলো কোনো মা, কোনো স্ত্রী, কোনো নারীরই সহিংসতা মেনে নেওয়া উচিত নয়, শুধুমাত্র এই কারণে যে এটি এমন কারো কাছ থেকে আসছে যাকে পরিবার বলা হয়। রক্তের সম্পর্ক কাউকে অপমান করার অধিকার দেয় না। ভালোবাসা কখনো তোমাকে বন্দি করে থাকার দাবি করে না। আর নিজের জীবনের দিকে তাকিয়ে একথা বলার জন্য কখনোই খুব বেশি দেরি হয়ে যায় না। আজ থেকে এই বাড়ি, এই শরীর এবং এই শান্তি শুধুই আমার। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো জানিয়ে যাবেন প্লিজ। ধন্যবাদ।